অ্যাক্টিভ মুডে ফিরলেন সজীবাদের জয়, ইউনূসকে দিলেন হুঁশিয়ারি। এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। গত 15 মাস যাবতই আওয়ামী লীগের তৃণমূলের অন্ততপক্ষে নেতা কর্মীর মধ্যে একটা আলাপ হচ্ছে যে তবে বণিক বার্তা এটাও লিখছে, জাতিসংঘ মহাসচিব পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনায় থাকা প্রসঙ্গে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বণিক বার্তাকে বলেন, এটা পুরোটাই রিউমার, এটার কোনো ভিত্তি নেই। ভাবুন তো, বাংলাদেশের একটি সংবাদপত্র প্রধান উপদেষ্টার প্রেস সচিব কোনো ভিত্তি নেই, পুরোটাই রিউমার, ডক্টর ইউনূস সম্পর্কে একটা খবর নিয়ে এমন মন্তব্য করার পরেও। গত একদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ইন্টারন্যাশনাল একটি মিডিয়ার মধ্যে সাক্ষাৎ দিয়েছেন। তিনি সেখানে ক্লিয়ারলি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না। আসসালামু আলাইকুম। সজীব ওয়াজেদ জয় গেল 5 আগস্টের পর থেকে মাঝে মাঝে তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেন, ভিডিও আপলোড করেন। তো তার এই ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের বক্তব্য থাকে বা নেতাকর্মীদের জন্য নির্দেশনা থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রিয় দর্শক, এর জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি। চলুন। বিষয়টা নিয়ে টুকরো টুকরো কানাঘুষো আগেও শুনেছিলাম বটে, কিন্তু সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং 2024-এর জুলাই আগস্ট আন্দোলন থেকেই রাজনৈতিক বিষয়ে প্রতিবেদন দিতে অত্যন্ত সক্রিয় হয়ে ওঠা বাংলাদেশের বাণিজ্য বিষয়ক পত্রিকা, অর্থনীতি বিষয়ক পত্রিকা বণিক বার্তা যখন খবর দিয়ে দিয়েছে যে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে যাদের নাম আলোচিত হচ্ছে তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন, তখন বুঝতে বাকি থাকে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিটের প্রক্রিয়া হিসেবেও যে জাতিসংঘ মহাসচিব পদে জোর তৎপরতা চালাচ্ছেন সেই বিষয়টি একরকম নিশ্চিত। বণিক বার্তা যে খবরটি দিয়েছে সেখানে তারা লিখছে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন কে, এবং সেখানে তারা বিরাট করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি দিয়ে একথা জানিয়েছে যে জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে 2026 সালের 31শে ডিসেম্বর। এরই মধ্যে সংস্থাটির পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। 80তম অধিবেশনে সাধারণ পরিষদের, মানে এই বছরের শেষের দিক থেকেই এই জাতিসংঘ মহাসচিব বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে। ভাবুন যে এমন একটা সময়ে এই পত্রিকাটি এই খবর দিল যে ডক্টর ইউনূসের নামও আলোচিত হচ্ছে, এমন একটা সময়ে এই খবর দিল যখন ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ জাতীয় নাগরিক পার্টির, মানে যাদেরকে তিনি নিয়োগকর্তা বলে অভিহিত করতেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কয়েক সপ্তাহ আগেই গিয়ে এক বেসরকারি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলে এসেছেন যে এই এনজিও, সুশীল সমাজ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে বিশ্বাস করা তাদের ভুল হয়েছিল, এবং উপদেষ্টা পরিষদের ব্যক্তিবর্গ এরই মধ্যে বিদেশে আখের গুছিয়ে নিয়ে সেফ এক্সিটের ব্যবস্থা চূড়ান্ত করে ফেলেছে। এরপর থেকে কে কোথায় সেফ এক্সিট নিচ্ছেন এই নিয়ে আলোচনা চলছিল, আর ডক্টর মোহাম্মদ ইউনূস যে জাতিসংঘ মহাসচিব হয়ে সেফ এক্সিট নিতে পারেন সেই আলোচনাটা কিন্তু বেশ কয়েক মাস ধরেই ছিল। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যে এই মেয়াদ শেষ হলে কি পরিকল্পনা রাখা যায়, বা এই মেয়াদ যদি ভালোভাবে শেষ না হয় বাংলাদেশের রাজনৈতিক পরিণতি বা এরকম একটা টালমাটাল সময়ে ক্ষমতা নেওয়ার পরিণতি শেষ পর্যন্ত খুব নিরাপদ না হতে পারে, এবং তার মতো একজন ব্যক্তি যিনি অত্যন্ত সাবধানী এবং বাংলাদেশে বিরাট অর্থনৈতিক সাম্রাজ্য যিনি গড়ে তুলেছেন তার গ্রামীণ প্রতিষ্ঠানের নামে, এবং গত 1 বছরেরও বেশি সময় ধরে ক্রমাগতভাবে কর মুক্তি কিন্তু শুধু তিনি তার প্রতিষ্ঠানের জন্য আদায় করে নিয়েছেন তাই নয়, নতুন নতুন ব্যবসা করেছেন, স্টারলিংকের সঙ্গে ব্যবসা, নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, জনশক্তি রপ্তানির সংস্থার অনুমোদন, মানে গ্রামীণের ব্যবসাটা আরো ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছেন। তো এমন ভাবে কি তিনি তার অবসান চাইবেন, তার ক্ষমতার অবসান চাইবেন, যে অবসান ঘটলে টকশোতে বসে বিভিন্ন আলোচক বলে বেড়াচ্ছেন যে যেমাত্র ডক্টর ইউনূস ক্ষমতা থেকে নামবেন সেমাত্র তার সকল গ্রামীণ প্রতিষ্ঠানে আগুন দিয়ে দেওয়া হবে। তো সেটা তো ডক্টর ইউনূস নিশ্চয়ই, তিনি যেহেতু একজন বড় উদ্যোক্তা, বাংলাদেশের অন্যতম বিরাট, মানে সবচেয়ে বড় প্রতিষ্ঠান সমূহের মালিকদের একজন তিনি, সেই অবস্থায় তিনি যে তার ব্যবসা রক্ষা করে কি করে একটা সেফ এক্সিট পেতে পারেন সেটা নিশ্চিত করতে চাইবেন, এবং সেক্ষেত্রে তার বিদেশি বন্ধুদের জন্য তাকে যা যা প্রস্তাব দেওয়া সমীচীন হবে, তার মধ্যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের জন্য জাতিসংঘ মহাসচিবের পদের প্রস্তাব পাওয়ার বিষয়টি যে যুক্তিসঙ্গত হবে, এবং মানে অনেকগুলো বছর ধরে এ বিষয়ে তিনি তৎপরতা চালিয়ে আসছিলেন বলে তার ঘনিষ্ঠ জনেরা জানেন, এবং জাতিসংঘের তরফেও তাকে অযোগ্য মনে করা হয় না, সেই বিষয়টিও যখন সংশ্লিষ্টরা বিবেচনা করতে পারেন তখন এই নিয়ে কানাঘুষা আসলে বেশ জোরে সোরেই ছিল। তবে এখন বণিক বার্তা, এই ইউনূস সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এই সংবাদপত্রটি, তারা এই খবরটি দিচ্ছে, এবং সেখানে তারা বলছে যে যদিও আলোচনায় 3 জন প্রার্থীর নাম খুব জোরালো ভাবে আছে, কারণ বান কি মুন ছিলেন এশিয়া থেকে 2016 পর্যন্ত
এরপরে অ্যান্টোনিও গুতেরেস হয়েছেন, এবং এখন এবছর ধারণা করা হয় যে আফ্রিকা বা ল্যাটিন আমেরিকা থেকে কেউ একজন হবেন। কাজে তিনজনের নাম খুব প্রকাশ্যে আছে। চিলির সাবেক প্রেসিডেন্ট, জাতিসংঘের সাবেক মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, আর্জেন্টিনার একজন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক, আর কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমানে জাতিসংঘ বাণিজ্য উন্নয়ন সংস্থার মহাসচিব। এই তিনজনের নাম খুব জোরে সোরে আছে। কিন্তু এর বাইরেও রিউমার্ড পোটেনশিয়াল ক্যান্ডিডেটসদের তালিকা আছে, যার মধ্যেও বণিক বার্তা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম না থাকলেও বাংলাদেশের আভ্যন্তরীণ কয়েকটি সূত্র এই পত্রিকাকে বলেছে যে মহাসচিব প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় থাকার বিষয়টি পুরনো, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটি স্থানীয় পর্যায়ে আলোচনায় এসেছে প্রায় 6 মাস হয়ে গেছে। তবে আনুষ্ঠানিকভাবে অতি সাম্প্রতিককালে সরকারি পর্যায়ের কোনো আলোচনা ওঠেনি। তবে মনে রাখতে হবে যে প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ পর্যায়ে কর্মরত কারো সঙ্গে তার মহাসচিব পদে প্রার্থিতার বিষয়টি নিয়ে জাতিসংঘের কোনো সূত্রের যোগাযোগ ঘটে থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। নভেম্বর মাসে যখন খলিলুর রহমানকে, যিনি দীর্ঘ সময় প্রায় 25 বছরের মতো জাতিসংঘের বিভিন্ন পদে কাজ করেছেন, মহাসচিবের অফিস থেকে শুরু করে জাতিসংঘের বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, সেই খলিলুর রহমানকে, যার ক্যারিয়ার শুরু হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তাকে যখন ডক্টর ইউনূস রোহিঙ্গা বিষয়ক সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এরকম একটা পদ সৃষ্টি করে মন্ত্রী পদমর্যাদা দিয়ে তার উপদেষ্টা পরিষদে নিয়ে এলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বানিয়ে, তখন থেকে এই আলোচনাটা একেবারে তুঙ্গে উঠেছিল সে সময়েও যে এই ব্যক্তির মূল কাজ হবে জাতিসংঘের সঙ্গে ডক্টর ইউনূসের দেনা পাওনা দর কষাকষিটা ঠিক করে নেওয়া। কারণ দেখেন 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে জাতিসংঘ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্ক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিবিসির সঙ্গে একক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন যে সাম্প্রতিক সময়ে জাতিসংঘের যেসব সাফল্য উদাহরণ হিসেবে তিনি যা যা মনে করেন, তার মধ্যে বা একমাত্র সাফল্যের উদাহরণ হিসেবে তিনি বাংলাদেশের ঘটনাটির উল্লেখ করে বলেছেন যে মানবাধিকার হাই কমিশনার হিসেবে তিনি যখন বাংলাদেশের সেনাবাহিনীকে বলেছিলেন যে তারা যদি সরকারের পক্ষে দাঁড়িয়ে আর এই ছাত্রদের আন্দোলন দমনে কাজ করে তাহলে তাদেরকে আর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নেওয়া হবে না, সেই হুমকির মুখেই সেনাবাহিনী শেখ হাসিনা সরকার থেকে সমর্থন সরিয়ে নেয় এবং শেখ হাসিনা সরকারের পতন হয়। দেখেন বিবিসির সাংবাদিক তখন জাতিসংঘের ভলকার টুর্ককে কঠিন প্রশ্ন করেছিলেন, বলেছেন কই গাজা থেকে শুরু করে কোথাও তো আপনারা কোনো শান্তি আনতে পারছেন না, তাহলে জাতিসংঘ দিয়ে লাভ কি? এমন একটা সময়ে জাতিসংঘ তার মানে সাফল্যের দুর্ধর্ষ এবং দুর্দান্ত উদাহরণ হিসেবে বাংলাদেশের উদাহরণটি এনেছিল। কাজে জাতিসংঘ এমনই গভীর এবং নিবিড়ভাবে সম্পৃক্ত ছিল 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটাতে, এবং তাদের এই পতন ঘটানোর ক্ষেত্রে একটা মূল উৎসাহ এবং মূল আগ্রহের জায়গা ছিল মিয়ানমার। মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ যাতে যোগাযোগ তৈরি করে, মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ না করার ক্ষেত্রে ধরেন আমাদের এখনকার যিনি বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তিনিও মনে করছিলেন যে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ যোগাযোগ স্থাপন করতে পারে না, কারণ আরাকান আর্মি একটা নন স্টেট অ্যাক্টর, বাংলাদেশের যোগাযোগ মিয়ানমার রাষ্ট্রের সঙ্গে, আর আরাকান আর্মি লড়াই করছে সরাসরি মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম, এবং মিয়ানমারের সরকারের কাছ থেকে এক একটা অঞ্চলের যেমন রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, এমন একটা সংগঠনের সঙ্গে আসলে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করতে পারে না। কিন্তু জাতিসংঘের বরাবরের চাওয়া ছিল যে বাংলাদেশ আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন করবে, কারণ জাতিসংঘ মূলত মার্কিন স্বার্থ রক্ষায় কাজ করে। আর 2023 সালে বাইডেনের আমলে যখন বার্মা একটা পাশ হয়ে গেল, তারপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আরাকান আর্মির পক্ষে সশস্ত্র লড়াইয়ে অংশ নিয়ে বা তাদেরকে সকল রকম রসদ জুগিয়ে মিয়ানমারের চীনপন্থী জান্তা সরকারের পতন ঘটাতে চায়। এই স্বার্থ রক্ষায় রোহিঙ্গা সংক্রান্ত সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভকে বসিয়ে ডক্টর ইউনূস জাতিসংঘের যে চাওয়া, যে এজেন্ডা বাংলাদেশের কাছে এবং মিয়ানমারের সঙ্গে তার সম্পর্কে, সেই বিষয়টির বাস্তবায়ন করতে চেয়েছিলেন। এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কতটা গুরুত্ব দিয়েছেন এই বিষয়টাকে তার প্রমাণ হচ্ছে তিনি মার্চে চলে এলেন সলিডারিটি ইফতারে বাংলাদেশের রোহিঙ্গাদের সঙ্গে, রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার খেতে, এবং সেখানে যেই ডক্টর ইউনূস বাংলাদেশের আর কোথাও যান না সেখানে ডক্টর ইউনূস গেলেন এবং গিয়ে রোহিঙ্গাদের তিনি বললেন যে আগামী ঈদ আপনারা রাখাইনে গিয়ে করবেন, কারণ জাতিসংঘ ভেবেছিল আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ একদিকে আলাপ শুরু করবে এবং যে মানবিক করিডর দেওয়ার কথা জাতিসংঘ মহাসচিব সেবার মার্চে এসে পরিষ্কার বলে গেলেন যে এক আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করতে হবে, দুই মানবিক করিডর দিতে হবে। এই দুটোর মাধ্যমে মানবিক করিডরে একদিকে রসদ মানে যাবে আরাকান আর্মির জন্য, সেটা সামরিক বেসামরিক যেই রসদই হোক সেটা যাবে, এবং সেই চ্যানেল দিয়ে তারা এই প্রতিশ্রুতি বাংলাদেশ সরকারকে দিয়েছিলেন যে রোহিঙ্গাদেরকেও তারা রাখাইনে পার করে দেবেন।
এরপর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আরাকান আর্মির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগে রাজি না হলেও কিন্তু খলিলুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশের সঙ্গে আরাকান আর্মির যোগাযোগের চ্যানেল তৈরি হয়েছে, মানে জাতিসংঘের একটা এজেন্ডা পূরণ হয়েছে। জাতিসংঘ মানবিক করিডরটা চালু করতে পারে নাই, আমরা অনেকেই ভাবি যে হয়তো ওয়াকার সাহেব বলেছেন নো ব্লাডি করিডর, সেই কারণে ইউনূস সরকার সেটা দেয় নাই। কিন্তু আসলে করিডর আনুষ্ঠানিকভাবে চালু করতে হলে মিয়ানমার সরকার এবং বাংলাদেশ সরকার দু তরফেরই রাজি হতে হবে। তো মিয়ানমারের জান্তা সরকারের তো সেটাতে রাজি হওয়ার কোনো কারণ নাই, কাজে সেই অনুমোদন জাতিসংঘকে ডক্টর ইউনূস দিতে পারেন নাই বটে। কিন্তু খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ পাওয়ার পর তার যে সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীর উপর যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে এবং তাকে যেই অ্যাসাইনমেন্ট ডক্টর ইউনূস দিয়েছেন জাতিসংঘের চাহিদা অনুযায়ী এইখানে কাজ করে জাতিসংঘের সঙ্গে সম্পর্কটাকে এমন উন্নত করা যে ডক্টর ইউনূসের যাতে মহাসচিব পদটা নিশ্চিত হয়, তার সূত্র হিসেবে দেখেন পার্বত্য চট্টগ্রাম এলাকা, বঙ্গোপসাগর এলাকা, কক্সবাজার এলাকায় জাতিসংঘের যে চাওয়া, মানে আরাকান আর্মির রসদ সরবরাহের চ্যানেল হয়তো হয় নাই, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চলাফেরা আসা যাওয়া অবাধ হয়েছে। তা কিন্তু নানা সূত্রে একেবারে প্যারাট্রুপার বাহিনীর একজনের ওয়েস্টিনের মৃতদেহ পাওয়া যাওয়া থেকে শুরু করে চট্টগ্রামের র্যাডিসনে শতাধিক মার্কিন সৈন্যের চেক ইন করা থেকে শুরু করে একের পর এক মহড়ায় তার প্রমাণ খুব সহজেই মিলেছে। এর ফলে এবং আরাকান আর্মির শত শত পোশাক তৈরি হচ্ছে চট্টগ্রামের কোনো একটি শহরে, কাজে এই যে অবাধ চলাচলটা নিশ্চিত করা গেছে জাতিসংঘের কাছ থেকে, জাতিসংঘের ইউনূসের কাছ থেকে, ডক্টর ইউনূস সরকারের কাছ থেকে এটাই চাওয়া ছিল। গত একদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ইন্টারন্যাশনাল একটি মিডিয়ার মধ্যে সাক্ষাৎ দিয়েছেন। তিনি সেখানে ক্লিয়ারলি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা অতি শীঘ্রই তুলে নিতে হবে। শুধু সজীব ওয়াজেদ জয় এই কথা বলেনি, বাংলাদেশের মধ্যে আরেকটি রাজনৈতিক দল আছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, তিনিও ক্লিয়ারলি বলেছেন বাংলাদেশের মধ্যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এখন বিদেশের মধ্যে সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা একই সুরে কথা বলছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে বহির্বিশ্ব থেকেও কূটনীতিকভাবে চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক এবং শেখ হাসিনা পূর্ণ শক্তি নিয়ে দেশে ফিরে আসুক এবং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক। আপনারা অনেকেই খুব তাড়াতাড়ি হতাশাগ্রস্ত হয়ে যান। আমরা অনেক ভিডিওতে যদি এই সকল কথা বলি, অনেকেই বলেন ভাই আপনি ভিডিওতে বলেন, কিন্তু হয় না কেন? আপনাদের কথা হচ্ছে আজকে ভিডিওতে বলছি, কালকের মধ্যে হয়ে যেতে হবে, 1 মাসের মধ্যে হয়ে যেতে হবে। আরে ভাই, আপনাদের বুঝতে হবে রাজনীতি খুবই লেন্থি একটা প্রসেস। আর একটা সরকারের কোনো ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থানের পতন হোক বা কোনো বিপ্লবের মাধ্যমে পতন হোক ষড়যন্ত্রমূলক, ওই সরকারের বা ওই রাজনৈতিক দলের ফিরে আসতে একটু সময়ের প্রয়োজন হয়। কিন্তু আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি সকল কিছু গুছিয়ে নিয়েছে, 14 মাস কিন্তু বেশি সময় না। তো সেটা আপনাদের বুঝতে হবে। এখন ইন্টারন্যাশনালি ভাবে একটা প্রেশার আসতেছে, ভারত থেকে তো প্রেশার আগে থেকেই আসতেছে এবং আওয়ামী লীগও আগের থেকেও শক্তিশালী রূপে সংগঠিত হচ্ছে। তাই শেখ হাসিনা আগের থেকেও পূর্ণ শক্তি বেশি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে দাপটের সহিত ফিরে আসবে। সেটার জন্য হয়তো আমাদের অনেক বছর অপেক্ষা করতে হবে না, খুব শীঘ্র হবে। কিন্তু সেটা আপনারা মনে করেন এক্স্যাক্টলি একটা ডেট বলি, এক্স্যাক্টলি একটা মাস বলি। আরে ভাই, কোন টাইমে কি পরিবর্তন হয়ে যায় সেটা বোঝা যায় না, তাই আপনাকে এক্স্যাক্টলি সময় বলা যাবে না, কিন্তু খুব তাড়াতাড়ি হবে সেটা আপনাদেরকে ধারণা দিতেই পারি। তাই হতাশাগ্রস্ত হবেন না, উজ্জীবিত থাকেন, আগামীতে ভালো সময় আসছে। বিএনপি আওয়ামী লীগের মতো প্রায় কাছাকাছি বড় দল এবং ভোট পার্সেন্টেজও কাছাকাছি। বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। এরপরে যখন বিএনপির পতন হয়েছে, বিএনপি এখন 19 বছর ক্ষমতার বাইরে, এখনো ক্ষমতায় আসা নাই। হয়তোবা তারা এখন লাইমলাইটে আছে আওয়ামী লীগ না থাকার কারণে, কিন্তু ক্ষমতা এখনো আসা নাই। বিএনপিকে অপেক্ষা করে নাই? তারা কি হতাশাগ্রস্ত হয়ে গিয়ে রাজনীতি ছেড়ে দিয়েছে? তারা কি তাদের যারা ইনফ্লুয়েন্সার আছে, যারা ওদের পক্ষে কথা বলেছে, তারা কি গালাগালি করেছে, ভুল বুঝেছে? বুঝে নাই। এত তাড়াতাড়ি আমরা যারা ইনফ্লুয়েন্সার আছে, আমরা যারা ইউটিউবার আছি, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, আপনাদের হয়ে কথা বলি, আপনারা যদি 14 মাসে ডিমোটিভেট হয়ে যান, আমরা কোনো আশার বাণীর কথা বলি, আপনারা যদি বলেন, আপনারা বলেন হয় না, এগুলো বলতে থাকেন, তাহলে তো আর বলার কোনো মানুষ পাবেন না। কেউ ঘটনা কিছু হলেও কেউ বলবে না, কারণ আপনারা বাঙালিরা সকলেই হুজুগে। নামে আমি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, কিন্তু কাজে উল্টাপাল্টা কথাবার্তা বলেন। তাই ধৈর্য আর হবেন না। 14 মাস অপেক্ষা করেছেন, হয়তো আরো 14 মাস অপেক্ষা করবেন, সমস্যা কোথায়? 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, এখন হয়তো 5-6 বছর ক্ষমতার বাইরে থাকবেন, প্রবলেম নাই তো। 5-6 বছর ক্ষমতার বাইরে থেকে দলকে আরো সুসংগঠিত করে, দলের মধ্য থেকে যারা হাইব্রিড তাদেরকে ছাঁটাই করে আবার পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসুক, কোনো প্রবলেম নাই। কিন্তু এত দেরিও হবে না। শেখ হাসিনা অনেক দূরদর্শী নেত্রী, বিরোধী দল থাকা অবস্থায় আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করতে হয়, আওয়ামী লীগের সে দক্ষতা আছে, এবং কিভাবে ফিরে আসতে হয় সেটাও আওয়ামী লীগের দক্ষতা আছে। আওয়ামী লীগ ভালো করে জানে কখন আন্দোলন নেমে লগি বইটা হাতে নিয়ে রাজপথ দখল করে আবার আমার রাজনৈতিক অধিকার কিভাবে ফিরিয়ে আনবো, সকল কিছুই তারা জানে। এখনো সে সময় হয়নি বিদে রাজপথে ওই রকম আন্দোলন ডাক দিচ্ছে না, লগি বইটা নিয়ে আওয়ামী লীগের কর্মীরা নামছে না। সময় যখন হবে আওয়ামী লীগের কর্মীরা সঠিক সময় রাজপথে নামবে, সঠিক সময় রাজপথ দখল করবে, এবং যেই সরকারে থাকুক না কেন, সেটা বিএনপি হোক, দক্ষিণ সরকার থাকুক, তারা পালাতে বাধ্য হবে। এবং আগামীতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার যদি আসে, সেই নির্বাচনে আওয়ামী লীগ
আবারও বিপুল আসন নিয়ে জয়লাভ করবে, আবার ক্ষমতায় আসবে। এটা আমি কেন বলি, কারণ এরকম ঘটবে, এটা 100% লিখে রাখেন। শেখ হাসিনা যদি বেঁচে থাকে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে, আর যদি শেখ হাসিনা না থাকে, শেখ হাসিনার মেয়ে পুতুল, না হলে জয় প্রধানমন্ত্রী হবে। এটা পানির মতো পরিষ্কার। তাই আপনারা হতাশা হবেন না, হতাশা হয়ে উল্টাপাল্টা কমেন্ট করবেন না। যারা আমরা কথাগুলো বলি, আমরা এই কথাগুলো বলার পিছনে কারণ আছে। কথা বুঝেন না, আমরা কোনো কিছু যদি নিউজ করি, ওটার পিছনে অনেক কারণ আছে। অনেকে মনে করেন অনেক কিছু ফেক নিউজ। আরে ভাই, ফেক নিউজ না, কোনো কিছু খবর দেওয়া মানে এটার পিছনে কোনো কিন্তু আছে। কেন দিচ্ছি, কি জন্য দিচ্ছি, এগুলো আপনাদের চিন্তা করতে হবে। আপনারা না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করে দিলে হলো না। কথা বুঝেন নাই, খেলার পিছনে খেলা থাকে, সে কারণে আমরা কখন কি নিউজ করতে হবে আমরা ভালো করেই জানি। এটা হচ্ছে বাস্তব কথা। তাই বুঝে শুনে আপনারা চিন্তা ভাবনা করেই কমেন্ট করবেন। এবং কোনো কিছু যদি ডিপলি জানার থাকে, আমার ফেসবুক আছে, আমার ফেসবুকে মেসেঞ্জারের মধ্যে নক করবেন। আর যারা খুব কাছে তাদের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার লাগে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনাদেরকে দিয়ে দেবো, সেখানে জেনে নেবেন। অনেক কিছু আমরা লাইভের মধ্যে বলেন, অনেক কিছু আমরা ভিডিওর মধ্যে বলতে পারি না, কিছু ব্যাপার আছে, সেগুলো আপনারা বিতর্কতভাবে জেনে নেবেন। কিন্তু ভুল বুঝে উল্টাপাল্টা কমেন্ট করা থেকে বিরত থাকবেন। তা না হলে যারা রাজাকার নাতিপুতিরা আছে তারা সুযোগ নিয়ে ফেলবে। কথা বুঝেন নাই, তারা চিন্তা করবে আওয়ামী লীগের যারা আছে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা আছে, তারা নিজেদের মধ্যে একতা নাই, তারা নিজেদের ইনফ্লুয়েন্সার যারা তাদের উল্টাপাল্টা কথা বলে, ইউটিউবার যারা আছে তাদের কথাই বিশ্বাস করে না। তারা চাই কালকে ক্ষমতায় চলে আসুক। দূর, এই দল কখনো ক্ষমতায় আসবে না, এদেরকে দমানো অনেক সোজা। কথা বুঝেন নাই, আপনারা সাইকোলজি ভাবে দুর্বল হয়ে যাচ্ছেন। তারাও টেকনিক্যালি ভাবে এমন ভাবে কিছু জিনিস প্রচার করে ফেলে, আপনারা মনে করেন আমরা যেগুলো বলি এগুলো মনে বানিয়ে বলি, অনেক কিছু গুজব। ভিতর কথা আমরা অনেক কিছু জানি, আবার কিছু যদি আমরা সংযোজন করেও বলি, কেন বলি এটার পিছনে কারণ আছে, সে কারণেই বলা হয়। তাই এগুলো আপনারা বুঝতে চেষ্টা করবেন। যদি নাও বুঝেন, ইন্টারনালি ভাবে মেসেজ করবেন, ওগুলো আপনাদেরকে আমরা বুঝিয়ে দিব। এটা সবসময় মাথায় রাখবেন। আজকে এগুলো বলতাম না, কিন্তু ইদানিং দেখতেছি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি অনেকেই টালমাটাল হয়ে যাচ্ছেন। একবার ওইখানে নিউজ শুনেন, একবার ওই জায়গায় নিউজ শুনেন, একবার ইন্ডিয়ার ক্যালকাতা ডায়লগ শুনেন, একবার তারুণ ঘোষ শুনেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ শুনে আপনারা কনফিউশন হয়ে গিয়েছেন। কনফিউশন হওয়ার কিছু দরকার নাই। আপনারা স্পেসিফিক ভাবে কয়েকজন ইউটিউবারের ভিডিও শুনবেন। সবার ভিডিও যদি শুনতে চান তাহলে আপনারা কনফিউশন হয়ে যাবেন। আমার বিশ্লেষণগুলো একটু অন্যরকম, আরেক ইউটিউবারের বিশ্লেষণ অন্যরকম। সবাই তো আর একই রকম ভাবে বিশ্লেষণ করবে না, তাদের কিছু কিছু পয়েন্ট ভিন্ন থাকবে, কিন্তু দিন শেষে ব্যাপার একই থাকবে। আওয়ামী লীগ যে পূর্ণ শক্তি নিয়ে ফিরছে, সে ব্যাপারে আমরা যারা মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি তারা একমত। খেলা আস্তে আস্তে অনেক কিছু ঘুরে গিয়েছে, যা বাস্তবে দেখেন বিতর্কত কিন্তু সেই অবস্থা এই সরকারেরও নেই এবং বাংলাদেশেরও পরিস্থিতি নেই রাজনৈতিক। কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি চিন্তা করা অসম্ভব। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনও চিন্তা করা অসম্ভব। জাতীয় পার্টির মতো চুরুপুটি দলও যদি এটা বুঝে, তাহলে তো জামাত তার আগে বুঝার কথা। কারণ জামাত তো জাতীয় পার্টি থেকে ছোট দল। বাংলাদেশের 1 নাম্বার দল যদি আওয়ামী লীগ হয়, 2 নাম্বার যদি বিএনপি হয়, 3 নাম্বার জাতীয় পার্টিকে ধরা হয়। কথা বুঝেন নাই? তাই বাংলাদেশের জাতীয় পার্টি আর আওয়ামী লীগ একটা ফ্যাক্ট। জাতীয় পার্টি না থাকলে আওয়ামী লীগ একটা ফ্যাক্ট, এটা ধরতে হবে। কারণ এই দেশকে জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। যে দেশকে জন্ম দিতে পারে, সে যদি বাংলাদেশের মধ্যে কোনো নির্বাচন অংশ না করে, সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না, বহির্বিশ্ব মেনে নেবে না। কারণ বহির্বিশ্ব তখন বুঝে যাবে এই দেশের মধ্যে গণতন্ত্র নেই, এই দেশের মধ্যে ষড়যন্ত্র চলে। শেখ হাসিনার কেন পতন হয়েছে, বহির্বিশ্ব কেন ক্ষোভে ফেসে উঠেছিল যে শেখ হাসিনা দেশের মধ্যে কয়েকটা রাজনৈতিক দলকে কোণঠাসা করে রেখেছে, তাদেরকে নির্বাচন আসতে দিচ্ছে না, নির্বাচন আসলো কারচুপি করে, দিনের ভোট রাতে করে ফেলে। এই কারণে তো শেখ হাসিনাকে বহির্বিশ্বের অনেক দেশে মেটিকুলাস ডিজাইন করে ডিপ স্টেটের মাধ্যমে পতন করে। সচিব ওয়াজেদ জয় গেল 5ই আগস্টের পর থেকে মাঝে মাঝে তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেন, ভিডিও আপলোড করেন। তো তার এই ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের বক্তব্য থাকে বা নেতাকর্মীদের জন্য নির্দেশনা থাকে। কিন্তু গতকালকে তিনি যে বক্তব্য দিয়েছেন, এখন এই বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা হিসেবে আমরা যা চিনি, যথেষ্ট আদুরে ছেলের জন্য নিজের হাতে বিরিয়ানি রান্না করেন, খাওয়ান। আর মা তো মাই, তিনি যতই দেশের প্রধানমন্ত্রী হন, যতই স্বৈরাচার বলেন, ওনারে ফেসিস বলেন, খুনি বলেন, যে নামে ডাকেন, কিন্তু দিন শেষে সন্তানের কাছে মা। তবে মাঝে মাঝে আছে এমন কিছু কথা বইলা ফেললে থাকে না মায়েরা, মানে আমার মা ছোটবেলা আমার কাঠি দিয়ে মারতো, খটকড়ি চিনেন নেই যে মানে মাটির চুলের মধ্যে দেয়, তারপর হচ্ছে প্লেট, বাসন, চামিজ, ফিরা এমন কিছু ছিল না যে মাইটের খাই নাই। তো আমার ধারণা সচিব ওয়াজেদ জয় গতকালকে যেই বক্তব্য দিচ্ছেন, যদি শেখ হাসিনার আশেপাশে তিনি থাকতেন, হাতের কাছে যেটা পাইতেন এটা দিয়ে দিতেন, পরে হয়তো বুঝিয়ে বললে বুঝতেন। কারণ সচিব ওয়াজেদ যেটা বলছে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, আপনি এটা স্বীকার করতে হবে। আচ্ছা, কি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে যে সরকারের পতন হলো, এই সরকারটার কি ভুল ছিল না? আওয়ামী লীগ সরকারের ডেফিনেটলি অনেক ভুল ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা গেল বিগত এতদিন যাবৎ কোনোভাবে এটা কিন্তু স্বীকার করেন না যে উনি ভুল করছেন। অনেক ভুল ছিল, ভালো কাজও করছেন, দেশের উন্নতিও করছেন, কিন্তু অনেক ভুল ছিল। ওনার বলতে ওনার সরকারের, ওনার নেতা কর্মীদের অনেক ভুল ছিল, বাট এটা কিন্তু স্বীকার করা হয় নাই। কিন্তু গতকালকে সচিব ওয়াজেদ জয় তিনি স্বীকার করে বলছেন যে তার মায়ের সরকারের সময়ে কিছু ভুল হয়েছিল। এই কথাটাতে সচিব ওয়াজেদ জয় ছোট হয় নাই। আমি মনে করি তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন যে না, আওয়ামী লীগ সরকারের সময় ভুল ছিল, আর এটা তিনি বুঝতে পারছেন। আচ্ছা, তবে এর সাথে তিনি এটাও বলছেন যে জাতিসংঘের যে একটা প্রতিবেদন ছিল সেটা তিনি প্রত্যাখ্যান করেছেন, যেখানে বলা হয়েছে ছাত্র জনতার দমন অভ্যুত্থানে 1400 মানুষকে হত্যা করা হয়েছে। তিনি বলছেন যে এটা সঠিক না। তো তার বক্তব্যটা যেমন ছিল, ওয়াশিংটন ডিসি থেকে অ্যাসোসিয়েট প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন, নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেয় এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন না করে, তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে। এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, অবাধ, সুষ্ঠু। এখন যা হচ্ছে তা আসলে আমার মা এবং আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে রাখা। এরপর তিনি আপনার আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলেছেন। দিন শেষে তিনি বলছেন আওয়ামী লীগ সরকারের সময় কিছু ভুল ছিল, আর যে ভুলগুলোর কারণে তাদেরকে একটা মাসুল দিতে হয়েছে।
এই কথাগুলোর মধ্যে আমি কিছু জিনিস নিজে একটু কারেকশন করে দিই। যেমন ধরেন এই যে আওয়ামী লীগের মধ্যে জামাত মিশা গেছিল, আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগের মধ্যে শিবির মিশা গেছিল, বিভিন্ন জায়গায় যে দলীয় যে রাজনীতি ছিল সেখানে দলের জন্য যারা ত্যাগী, পরিচ্ছন্ন, নির্লোভ মানুষগুলা ছিলেন, আওয়ামী লীগের যারা মূল শক্তি, এখন সবাইকে খুঁজতেছেন না, বাতি দিয়ে খুঁজতেছেন, বন্দনা করতেছেন যে তৃণমূলী শক্তি। কিন্তু যখন ক্ষমতায় ছিল, মাঠ কাঁপানো যেসব রাজনীতিবিদরা ছিল, মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা ছিল, তারাই আওয়ামী লীগের নেতাকর্মীদের, হাইব্রিডদের দ্বারা মামলার শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, অপমান লজ্জার শিকার হয়েছেন। তাদেরকে নামমাত্র কমিটিতে রাইখা যারা লুটপাটকারী, যারা অনুপ্রবেশকারী, তারা কিন্তু ভাই কোটি কোটি টাকা বানাই ফেলছে, কোটি কোটি। অনেক জায়গায় তাদেরকে একটা থাকে না যে বসাই দিলাম আর কি, একটা কাঠপুতলি টাইপের সভাপতি, কিন্তু ওই যে দলের মধ্যে একজন সদস্য, তার পাওয়ার ছিল এর থেকে 10 গুণ। সভাপতিও মান সম্মানের জন্য কিছু বলতে পারতো না, কারণ রাজনৈতিক দলগুলোতে একটা জিনিস আছে, আপনার যদি পদ না থাকে আপনার বেল নাই ভাই, সো পদ থাকাটা জরুরি ছিল। অনেক সময় বড় নেতা যারা ছিলেন, ভালো মানুষ, তারা অনেক কিছু দেখা কিছু বলতে পারতেন না। যেমন আমি নিজে বলি, আওয়ামী লীগ সরকারের সময় আমি বেশ কয়েকটা প্রতিবেদন করেছিলাম যে শেখ হাসিনার যেই ঘরগুলো দিছিলেন না গরিব মানুষের, দুস্থদের জন্য যে ঘরগুলো ছিল, খুবই ভালো উদ্যোগ ছিল, কিন্তু ওইখানে দুর্নীতি হয়েছে। দুর্নীতি নিয়ে আমি নিজে 10টা রিপোর্ট করছি, বাংলাদেশের গণমাধ্যমগুলো রিপোর্ট করছে। কিন্তু শেখ হাসিনা হুট করে একদিন যখন বললেন এগুলো বিএনপি জামাতের কাজ, এরা হাতুড়া দিয়া বাইরে এয়ারপোর্টারিয়া ওই ঘরগুলোরা ফাটাইয়া সরকারের বদনাম করে, এগুলো ওনার ভুল ছিল। তো স্বাভাবিকভাবে এরপর আমরাই রিপোর্ট করা বন্ধ করে দিচ্ছি, উল্টা আমরাই ঝামেলায় পড়ছি। এরকম অনেক কিছু হয়েছে, ওনার কান ভারী করা হয়েছে। উনি ওই যে 3 সিন্ডিকেট না 5 সিন্ডিকেট বা ডিপ স্টেটের এজেন্ট যারা, এখন তো কত কিছু বের হচ্ছে, তিনি সঠিকটা দেখতে পারতেন না সামহাউ। এটা হয়েছে কি, মানুষের মধ্যে গুসা তৈরি হয়ে গেছে। আবার ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তিনি যতটা অতিরঞ্জিত করছেন, এই কথাগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের বুঝতে হবে যে সুপ্রিম লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা 5 আগস্টের পর দেখতেছে না, এটা হচ্ছে নিখাত নিখাত। কিন্তু এগুলা কি এখন কি মোরাল বানাই এগুলা করা হচ্ছে? এগুলো এমনি না, উনি ভাই মানুষের অন্তরে বসবাস করেন, হ্যাটারদের অন্তরে তিনি বসবাস করেন। সো কিছু জিনিস ভুল ছিল, সজীবাজের জয় যেটা স্বীকার করেছে, আমি মনে করি এটাতে ওনার গ্রহণযোগ্যতা বাড়ছে। তো দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের আলোচনাগুলো ধারাবাহিকভাবে দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রিয় দর্শক, যেহেতু আপনারা সম্পূর্ণভাবে দেখে ফেলেছেন, অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে পেরেছেন। এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।